গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গপ্পে রেডিও কোনোভাবে এটি সাপোর্ট বা প্রমোট করে না। রেডিওটি বাজছে সুরে, গল্প আসছে শনিবার করে। নমস্কার, আমরা গপ্পে রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য সরোজ কুমার রায়চৌধুরীর বদনবাবুর বাড়ি গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায়ের লেখা নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। সরোজ কুমার রায়চৌধুরী জন্মগ্রহণ করেন 1901 সালে 20শে অগাস্ট মুর্শিদাবাদ জেলায়। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে বন্ধনী, শৃঙ্খল ও তার লেখা উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে অন্যতম হল মনের গহনে, দেহ যমুনা ইত্যাদি। গল্প পাঠে সূর্য, গল্পের সূত্রধার আমি পায়েল। শুরু হচ্ছে সরোজ কুমার রায়চৌধুরীর বদনবাবুর বাড়ি। মদনপুরের বদনবাবু নিজের শক্তিতে তিসির ব্যবসা করে লক্ষাধিক টাকা রোজগার করেন। কুড়ে নগরে ছেঁড়া কাঁথায় তিনি জন্মেছিলেন। সেই লোক কি করে অত বড় বাড়ি, অত বিষয় সম্পত্তি করেছিলেন সে এক আশ্চর্যের ব্যাপার। বিশেষ করে তার তিসির গোলা বাড়ি দেখলে তাক লেগে যায়। একটা প্রকাণ্ড বড় খামারে সার সার প্রকাণ্ড প্রকাণ্ড গোলা, একটা গোলায় 2500 থেকে 3000 টাকার তিসি। এমন গোলা 50টা। ছেলেবেলায় বদনবাবু লেখাপড়া করার সুযোগ পান। কোন রকমে ভাঙা ভাঙা মোটা মোটা অক্ষরের হিসেবের খাতা লিখতে পারতেন, তাও বড় একটা লিখতে হতো না। এজন্য একজন মুহুরি ছিল। বদনবাবু লোহার সিন্দুকের পাশে একটা ফরাসের উপরে বসে খবরদারি করতেন। এককালে নিজে মাথায় করে তিসি বয়ে এনেছেন, এখন আর তা করতে হয় না। খালি একটা বেনিয়ার গায়ে দিয়ে আর একখানা মোটা ক্যাটকেটে 8 হাতা ধুতি পরে সব দেখাশোনা করেন। তার একমাত্র ছেলে মহেন্দ্র বড় হয়েছে, সেই সব করে। কিন্তু মহেন্দ্রের উপর বদনবাবুর মনে মনে আস্থা নেই। তার চোখে সোনার চশমা, মাথায় টেরি, গায়ে সিল্কের পাঞ্জাবি, হাতে সোনার রিস্ট ওয়াচ, পরনে সদ্য বয়া দেশি ধুতি। গায়ে কোথাও তিসির ধুলো লাগবে এই ভয়ে সর্বদা সশঙ্কিত। আগে যেখানে দোকানে 15 জন লোক খাটত, সেখানে সে আরো 10 জন বাড়িয়েছে। কাজেই শুধু বসে বসে হুকুম করলেই তার কাজ শেষ হয়ে যায়। বদনবাবু ছেলের এই বাবুগিরি মনে মনে বড্ড অপছন্দ করেন, কিন্তু পুত্র স্নেহে মুখ ফুটে কিছু বলতে পারেন না। কেবল এতদিনের এত কষ্টের গড়া ব্যবসা 2 দিনে নষ্ট হয়ে যাবে এই ভয়ে যতদিন পারেন প্রত্যহ একবার টুকটুক করে আড়তে গিয়ে বসেন। কিন্তু তাও বেশি দিন পারলেন না। একদিন ওলা ওঠা জ্বরে বদনবাবুর স্ত্রী মারা গেলেন। সঙ্গে সঙ্গে বদনবাবু কেমন যেন হয়ে গেলেন। কান্নাকাটি করলেন না, হই হই করলেন না, কেবল কথা বন্ধ করে চুপ করে বসে রইলেন। তারপরে শ্রাদ্ধ শান্তি চুকে গেলে 1000 খানেক টাকা নিয়ে চলে গেলেন কাশী। সেখানে কিছুদিন কাটিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন কিছুকাল। তারপর আবার কাশীতে বসলেন। সেখানে একটা বাড়ি কিনে স্থায়ীভাবে বাস করতে লাগলেন। দেশে ফিরলেন প্রায় 5 বছর পরে। তখন আর সে বদনবাবু নন। মাথায় বড় বড় চুল, সাদা সাদা দাড়ি নাভি পর্যন্ত ঝুলছে, পরনে রক্তাম্বর, কপালে ত্রিপুণ্ডক, মুখে সর্বদা কালি কালি শব্দ। বৈষ্ণব বদনবাবু শক্তিমন্ত্রে দীক্ষিত হয়েছেন। সেই বিনীত শান্ত প্রকৃতির আর কারণ
বাড়ি বাড়ি চোখে সর্বদা রক্তবর্ণ, কণ্ঠস্বরে একটা ভীষণ এসেছে। এখন লোকে তার কাছে যেতেই ভয় করে। মদনবাবু তেতলার ঘরে নিরিবিলিতে থাকেন আর ধ্যান ধারণা করেন। পুত্রবধূ নাতি নাতনি কারোর সঙ্গে বড় একটা কথা বলেন না। এমনি করে দিন 15 কাটানোর পর একদিন মহেন্দ্রকে ডেকে পাঠালেন। এ কদিন তার সঙ্গে একটা ভালো করে কথা হয়নি। মহেন্দ্র বাবার রক্তচক্ষু আর রক্ত মেজাজ দেখে কাছে আসতে সাহস করে। ভয়ে ভয়ে এসে প্রণাম করে মেঝেতে এক পাশে চুপ করে বসল। একটা বাঘের চামড়ার ওপর আসন করে মদনবাবু বসেছিলেন। মহেন্দ্রকে দেখে একটু নড়ে বসতেই রুদ্রাক্ষের মালা খটখট করে শব্দ করে উঠল। একটুক্ষণ তীব্র দৃষ্টিতে পুত্রের আপাদমস্তক নিরীক্ষণ করে মদনবাবু বললেন, পরশু গুরুদেব আসবেন। মহেন্দ্র ভয় ভয় শুধু বললে, ও পাশের ঘরে তার থাকার ব্যবস্থা করে দাও। জি আজ্ঞে। আর পরশু সন্ধ্যেতে 10,000 টাকা চাই আমার। আচ্ছা বেশ। আর মহেন্দ্র, পুজোর দালান কি মেরামত করতে হবে? এবার মহেন্দ্র জিজ্ঞাসু দৃষ্টিতে বাবার দিকে চাইলে, অস্ফুট কণ্ঠে বললে, না। মালাকারকে বলে দাও আগামী অমাবস্যায় ছিন্ন মস্তার পুজো হবে, প্রতিমা গড়ে দিতে হবে। শুনে মহেন্দ্র মুখে হাঁ করে চেয়ে রইল। ছিন্ন মস্তার পুজো সে ভীষণ তান্ত্রিক পুজো। গৃহস্থ কখনো সেই পূজা করতে সাহস করে না, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। মহেন্দ্র অস্ফুট স্বরে শুধু একবার বললে, ছিন্ন মস্তার। হ্যাঁ হ্যাঁ, ছিন্ন মস্তার। তুমি এখন যাও, ভয় নেই কোনো তোমার। গুরুদেব নিজে আসবেন, পুজোও তিনি করবেন। বলে বোধহয় সাধনার জন্য চোখ বন্ধ করলেন। মহেন্দ্র আর কিছু বলতে সাহস না করে নিঃশব্দে বেরিয়ে এল। গুরুদেব নিজে অবশ্য এসেছিলেন, পুজো তিনিই করেছিলেন। অমাবস্যার অন্ধকার নিশুতি রাত্রে সে এক ভীষণ ব্যাপার। কিন্তু ভয় নেই, এই ভরসা বেশি দিন রইল না। গুরুদেব আশ্বাস দিয়ে গিয়েছিলেন, পুজো নির্বিঘ্নে সমাধা হয়েছে। মা হাসি মুখে পুজো গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি বিদায় নেবার দিন 15 পরে মহেন্দ্রের বড় ছেলেটি বসন্তে আক্রান্ত হল এবং 3 দিন অশেষ কষ্ট ভোগের পর মারা গেল। তারপরে একসঙ্গে তার স্ত্রী আর মেজ ছেলে সেই একই রোগে পড়ল। বহু চেষ্টা করেও তাদের বাঁচানো গেল না। তারপর মহেন্দ্র নিজে আর তার শেষ সন্তান কোলের মেয়েটি ওই একই রোগে মারা গেল। মদনবাবু নিঃশব্দে ধীরভাবে তার বংশের শেষ প্রদীপকেও নিভে যেতে দেখলেন। নিজে সকলের পিছু পিছু শ্মশানে গেলেন। শ্মশান থেকে ফিরলেন। লোকে তার মুখ দেখে ভাবল, মানুষ এমন পাথরও হয়। বাড়ির চাকর বাকর সব ইতিপূর্বেই বেগতিক দেখে পালিয়েছে। কেবল একটি বুড়ো চাকর তখনও পর্যন্ত মমতা কাটিয়ে উঠতে পারেনি, সেই ছিল। মদনবাবু বাড়িতে আলো জ্বালাতে দিলেন না। চাকরটাকে তার ঘরে ডাকলেন। অন্ধকার তার হাতে কি কতগুলো কাগজ দিয়ে বললেন, তোমাকে যা দিলাম তাতে 2 পুরুষ বসে খেতে পারবে, এবারে তোমার ছুটি। বুড়ো চাকর হামাউ করে কেঁদে ফেলল। কিন্তু মদনবাবু গম্ভীর কণ্ঠে তাকে এমন ধমক দিলেন যে সে পালাতে পথ পেল না। যাবার সময় সে মদনবাবুর লোহার সিন্ধুক বন্ধ করার শব্দ শুনতে পেল। সে ভাবল বাবুর মন খারাপ, হয়তো আবার কাশী কিংবা অন্য কোনো তীর্থে চলে যাবেন। তাই তাকে বিদায় দিলেন। হয়তো সেই রাত্রেই যাবেন কিংবা পরের দিন সকালে বড়বাবুর সঙ্গে একবার দেখা করতে গেল। গিয়ে দেখে সদর দরজা বাইরে যেমন করে ভিজিয়ে রেখে এসেছিল তেমনি আছে, কেবল বোধহয় ঝড়ে আরেকটু ফাঁক হয়ে গেছে।
তার ভরসা হলো মদনবাবু এখনো তাহলে যান। পা টিপে টিপে এগিয়ে গিয়ে অন্দরের দরজাও যান। পুরো শটান তেতলার ঘরে গিয়ে আস্তে করে দরজায় একটু ঠেলা দিতেই দরজা খুলে গেল। ভিতরে গিয়ে তার বুকের স্পন্দন বন্ধ হবার উপক্রম। মদনবাবু কড়িকাঠে ঝুলছেন, তার চোখ কপালে উঠেছে, জিভ বেরিয়ে এসেছে। তিনি রাত্রেই আত্মহত্যা করেছেন। বুড়োর চিৎকারে পাড়ার লোক জড়ো হলো। পাশেই থানা, পুলিশও এলো। তারা লাশ নামিয়ে থানায় চলে গেল এবং বাড়ির মালিককে স্থির না হওয়ায় বাড়ির প্রত্যেকটি ঘর এবং আরো তালাবন্ধ করে সিলমোহর করে গেল। পাড়ার লোকে বলা বলি করতে লাগলো, এ ছিন্নমস্তার পুজোর ফল। মায়ের পুজোয় নিশ্চয়ই কোনো বিঘ্ন ঘটেছে। বাবা, ছিন্নমস্তার পুজো কোনো চারটেখানে কথা নয়। একটুখানি ত্রুটি ঘটেছে কি বংশলোভ? আমরা তখনই বলেছিলাম। বাড়ি ওই রকমই রইল। মদনবাবুর উত্তরাধিকারিত্ব নিয়ে লম্বা মামলা বেঁধে গেল। সে মামলা একবার নিচের কোর্ট থেকে জর্জ কোর্ট, সেখান থেকে হাইকোর্টে যায়, আবার সেখান থেকে নিচের কোর্টে ফিরে আসে। তাঁতের মাকুর মতো এমনি ধারা সে ঘোরাঘুরি করতে লাগল। ইত্যবসরে একটা কাণ্ড ঘটল। বাড়িটার অপুর পাড়ার কুটিকত বিখ্যাত চোরের চোখ পড়ল। মদনবাবুর ধনশালিতা কারোর অজানা ছিল না। তার টাকার প্রত্যেকটি পয়সা লোহার সিন্ধুকে থাকত। মফস্বল ব্যাংকে টাকা রাখার প্রথা তখন নেই। তারই থেকে 1000-2 টাকা বুড়ো চাকরটা পেয়ে গেছে। বাকিটা ওরা পেলে আর ভবিষ্যতের ভাবনা কয়েক পুরুষের মধ্যেও ভাবতে হবে না। এই না ভেবে একদিন রাত্রে 6 জন চোর মদনবাবুর বাড়ি হানা দিল। 2 জন রইল বাইরে ঘাঁটিয়ে আগে, আর 4 জন পাঁচিল টপকে ভিতরে গেল। হয়তো কিছুই নেই, ভিতরে জনমানবের চিহ্ন নেই। যে ঘরে লোহার সিন্ধু সে ঘর চোরেদের বিশেষ জানা, কিন্তু সে ঘরে ঢোকা যায় কি করে? পুলিশ এসে সব ঘর তালা বন্ধ করে সিলমোহর করে দিয়ে গেছে। কি উপায় করা যায় এই ভেবে একজন অন্ধকারের দরজায় হাত বুলিয়ে দেখতে লাগলো। হঠাৎ কি আশ্চর্য, দরজাটা খুলে গেল। ঢোক ঢোক 2 জন তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে গেল। আর 2 জন ছুটলো পাশের ঘরে, যে ঘরে মহেন্দ্র থাকত। সেই ঘরে আজ মহেন্দ্রর স্ত্রীর রাশি রাশি গয়না। সে ঘরেও ঠিক তাই হল। হাত দেওয়া মাত্র দ্বার খুলে গেল। 2 জন ঢুকলো তার মধ্যে। ঘরের মধ্যে ঢুকে ওরা মোমবাতি জ্বালল। পাছে কেউ দেখতে পায় বলে এতক্ষণে আলো জ্বালাতে সাহস হল। বন্ধ করে কোনো ভয় নেই। লোহার সিন্ধুকে হাত দিতে সিন্ধুক খুলে গেল। ওর ঘরেও তাই। এ ঘরে লোহার সিন্ধুকে টাকা, আধুলি, সিকি, দুয়ানি, আনি, পয়সা, আদলা ধরে ধরে সাজানো। একদিকে থাকে 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 নোট। ও ঘরে রাশি রাশি সোনার আর জড়োয়ার গহনা যেন অনেকদিন পর বাতির আলো দেখে হেসে উঠল। চোরেদের সে দৃশ্য দেখে আর চোখের পলক পড়ে না। তারা দুহাতে যা ওঠে তোলে আর আঁচল বোঝাই করে। ভারে আঁচল ছিঁড়ে পড়ে আর কি। অনেকক্ষণ পরে তারা কাজ সেরে যখন বার হতে যাবে দেখে দরজা বন্ধ। দরজা বন্ধ? আশ্চর্য। ওরা এদিক টানে ওদিক টানে, প্রাণ পণে টানে, কিছুতেই কিছু হয় না। দরজা কিছুতেই খোলে না। এদিকে বাইরে যারা ঘাঁটি আগলেছে তারা অপেক্ষা করছে তো করছে। সঙ্গীরা আর কিছুতেই ফেরে না। 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে। পাখিরা একাত্রে ঘুম মেকে হঠাৎ ডেকে উঠল। শিয়াল শেষে প্রহরের ডাক ডেকে গেল, কিন্তু সঙ্গীরা আর ফেরে না। অথচ ধীরে ধীরে পূব দিকে আলো জাগছে, আর অপেক্ষা করাও চলে। ওদের কেমন ভয় হল। সঙ্গীর মমতার চেয়ে প্রাণের মমতা বেশি, আর
ওরা আরো একটু অপেক্ষা করে অবশেষে চুপি চুপি সরে পড়ল। ওদের বরাতে যা হবার তাই হোক, কিন্তু সঙ্গীরা আর ফিরলই না। চোরের পরিজনের ঠুকরে কাঁদার শক্তি নেই। দিন কয়েক তারা চেপে রইল, বোঝ ভাবে আর ফিরবে, বোঝে আজ ফিরবে, কিন্তু আর ফেরে না। অবশেষে ব্যাপারটা আর বেশি দিন গোপন রইল না। 5 কান হতে হতে পুলিশের কানে পৌঁছল। পুলিশ এসে 5 লোককে বাড়ির ভিতর গিয়ে দেখলো যেমন তালা ছিলমোর তেমনি আছে। বাইরে চোর ঘরে ঢুকবে কি করে, তারা বিশ্বাস করলই না। তবে পুলিশ সাহেবকে এই গুজবের কথাটা জানাল। পুলিশ সাহেব দিন কয়েক পরে চাবি নিয়ে সদর করে এসে উপস্থিত হলেন। বিশ্বাস তারও হল। তবে তালা খুলে দেখেন ঠিক এই ঘরে দুটো, ও ঘরে দুটো কঙ্কাল পড়ে রয়েছে বলে তিনি তবাক। কিছু একটা ঘটেছে নিশ্চয়। ব্যাপারটা হয়তো ভৌতিক ব্যাপারে পুলিশ সাহেবের আগ্রহ অপরিসীম। তিনি স্থির করলেন কয়েকটা রাত্রি এখানে কাটিয়ে ব্যাপারটা শেষ পর্যন্ত দেখে যেতে হচ্ছে। সন্ধ্যের পর বাড়ির বাইরে ভিতরে প্রত্যেক গলিতে সশস্ত্র পাহারা রাখলেন, আর নিজে দুটো গুলি ভরা রিভলভার নিয়ে বসে রইলেন। লোহার সিন্দুকের ঘর, সঙ্গে রইল বাঘা বাঘা দুটো বিলেতি কুকুর। 12টা বাজে, কোথাও জনমানবের সারা শব্দ নেই। বাইরে ফুটফুট করছে চাঁদের আলো, গাছের নিচে ঝোপে অন্ধকার জমে আছে। কোথাও পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ে যেন মাটিতে আলপনা কাটছে। হাওয়ায় পাতা নড়ছে শিরশির করে চাঁদনি রাত্রে। তবুও বাইরেটা থমথম করছে। ভিতরে একটা দেওয়ালগিরি জ্বলছে। 12:30, এবার 1টা। হঠাৎ হু হু করে একটি দমকা হাওয়া এসে দপ করে দেওয়ালগিরি নিভিয়ে দিল। সে তো হাওয়া নয়, কে যেন হাহা করে সেই আধো অন্ধকারে হেসে উঠল। সাহেব দুটো রিভলভার ধোয়াতে ধরে সতর্ক হয়ে বসে রইল। আলো জ্বালার প্রয়োজন হলো না। খোলা জানালা দিয়ে চাঁদের আলো এসে ঘর আলো করে দিন। তখনও মৃদু মৃদু বাতাস বইছে, যেন বাইরে কারোর কাপড়ের খসখসান। আর কিছু নয়, আরো আধা ঘন্টা এমনি কাটল। হঠাৎ ঘরের যে প্রান্তে সাহেব রিভলভার নিয়ে বসেছিলেন তার অপর প্রান্তে বারান্দার দিকে জানলাটা থরথর করে নড়ে উঠল। দুটো কুকুরে ঘেউ ঘেউ করে উঠল। সঙ্গে সঙ্গে একটা শুভ্র বসনাবৃত মূর্তি ওই জানালার গারদের ফাঁক দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। সাহেব গুলি ছুড়লেন, কুকুর দুটো তেড়ে গেল। মূর্তি অন্য জানলার ফাঁক দিয়ে নির্বিঘ্নে বেরিয়ে গেল। একটা কুকুরও সঙ্গে সঙ্গে তার পিছু পিছু জানলার গরাদের ফাঁক দিয়ে কোথাও অদৃশ্য হয়ে গেল। অথচ গরাদের ফাঁক 3 আঙ্গুলের বেশি নয়। তার মধ্যে অত বড় একটা কুকুর যে কি করে অনায়াসে গলে যেতে পারে তা মানুষের কল্পনার বাইরে। সাহেবের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। কণ্ঠ শুষ্ক। সাহেব বোতল থেকে মদ ঢেলে এক নিঃশ্বাসে ঢকঢক করে সবটা খেয়ে ফেলল। আর তার সঙ্গের কুকুরটির আর্তনাদে ঘরে যেন ফেটে যাবার মতো। অথচ আশ্চর্য এই যে এত কাণ্ডেও বাইরে সশস্ত্র সিপাহীদের কেউ এসে জুটল না। তাদের জন্য এই শব্দ কানে পৌঁছয়নি। সাহেব এবার স্থির হয়ে বসলেন। এবার যেন লক্ষ্যভ্রষ্ট না। দেওয়াল গিটটাও জ্বালালেন আবার। সিপাহীদের কাউকেও ইচ্ছা করে ডাকলেন না, পাছে তারা ভাবে সাহেব ভয় পেয়েছেন। কিন্তু আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। আধ ঘন্টার উপর কেটে গেল। শিকারী যেমন শিকারের জন্য ছটফট করে, সাহেবও তেমনি ব্যস্ত হয়ে উঠলেন। অবশেষে হতাশ হয়ে রিভলভার নামিয়ে বোতল বের করে আর একটু মদ ঢেলে খেতে যাবেন। এমন সময় জানলাটা আবার খড়খড় করে উঠল। সাহেব তাড়াতাড়ি বোতল নামে রিভলভার তুলে নিলেন। কি যেন হুড়ুহুড় করে আলোর উপর পড়ে আলো নিভিয়ে দিল। কুকুরটা চিৎকার করে যেন তাকে ধরতে জানালার দিকে ছুটে গেল। সাহেব পরপর গুলি ছুড়লেন। ফল কি যে হলো কিছু বোঝা গেল না।
কেবল দূর থেকে যেন সাহেবের প্রিয় কুকুরটার ক্ষীণ আর্তনাদ কানে ভেসে এলো। ধোঁয়ার অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল। জানালার ভিতর দিয়ে চাঁদের আলো ঘরের মেঝেতে লুকিয়ে পড়ল। সাহেব বিস্ফারিত নেত্রে দেখলেন ঘরে জনপ্রাণী নেই, মূর্তি না, কুকুর না, কেউ নেই। শুধু ঘরের দেওয়ালগুলো থরথর করে কাঁপছে। তারপর মেঝের উপরকার চাঁদের আলো ক্ষীণতর হতে হতে ধীরে ধীরে মিলিয়ে কি যেন একখানা কালো জপনিকা চাঁদকে দিল ঢেকে। তারপর চরাচর ব্যক্ত করে একটা জমজমাট অন্ধকার সাহেবের চারিদিকে ঢেউর মতো দুলতে দুলতে ফিরে এলো। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে সিপাহীরা এসে দেখল সাহেব মেঝের উপরে শুয়ে আছেন। তার দুপাশে দুটো রিভলভার পড়ে রয়েছে, কুকুর দুটোও নেই, আর দেওয়ালের এখানে ওখানে গুলির দাগ। অথচ আশ্চর্য এই যে ওরা বাইরে থেকে গুলির আওয়াজ কিংবা অন্য কোনো শব্দ শুনতে পায়নি, কিন্তু গুলি যে ছোড়া হয়েছে সে বিষয়েও কোনো ভুল নেই, কারণ দেওয়ালে গুলির চিহ্ন আছে, রিভলভারেও গুলি কম। আর কুকুর দুটো বা গেল কোথায়? বহু কষ্টে তারা সাহেবের চৈতন্য সম্পাদন করলেন। সমস্ত বাড়ি তন্ন তন্ন খুঁজেও জনপ্রাণীর চিহ্ন মিলল না। কেবল জানালার নিচে যে বাগান, সেই বাগানে কুকুর দুটো মরে পড়ে আছে, সেটা দেখা গেল। মানুষ যেমন করে গামছা নিংড়োয়, তেমনি করে তাদের কে যেন নিংড়ে দিয়েছেন। তাদের শরীরে রক্তের বিন্দু মাত্র কিছুই নেই। আর এই কাণ্ড ঘটেছিল আজ থেকে অনেক কাল আগে। এই কাণ্ডের কর্তা কে, কি করেই বা ঘটল, তার অর্থ আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। লোকে ভৌতিক বলে এক কথায় এর মীমাংসা করে দিয়েছে, কিন্তু যারা ভূতে বিশ্বাস করে না তারা কি করে সমস্যার সমাধান করবে তা জানি না। বদন বাবুর বাড়ি আজ শ্রীহীন, ভগ্নদশা। তার দেওয়াল ভেঙে পড়েছে, কড়িকাঠ খসে ঝুলছে, স্থানে স্থানে ইটের স্তূপ হয়েছে, মাঝে মাঝে আগাছার জঙ্গল। আর যারা এই বাড়ির উত্তরাধিকারত্ব নিয়ে মামলা করছিল, সাহেবের কাণ্ডের পর তারা আর কেউই এই সম্পত্তির মালিক হতে রাজি হতে চায়নি। এ বাড়ি এখন বেওয়ারিশ অবস্থায় পড়ে রয়েছে। সন্ধ্যের পর আর কেউ বাড়ির ধার দিয়ে যেতে চায় না, বাড়ির একখানা ইটও কেউ ছোঁয় না। এখন অবশ্য আর কিছু দেখা যায় না বটে, কিন্তু কেউ কেউ বলেন অমাবস্যার নিশুতি রাত্রে বাড়ির চারিদিকে কি যেন কেঁদে কেঁদে বেড়ায়। কে কাঁদে তা কেউ জানে না। শেষ হলো বদনবাবুর বাড়ি। গল্প পাঠে সূর্য, বদনবাবুর চরিত্রে সৌম্য, মহেন্দ্রর হল অয়ন, আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও।